প্রমুখ রাজনীতিবিদ এবং আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা সর্বশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাই যে মানে আপনাকে নিয়ে, আপনাকে ঘিরে গুঞ্জন গুজব প্রচুর সোশ্যাল মিডিয়াতে শোনা যায় এবং সর্বশেষ একটি তথ্য শোনা যাচ্ছে, মানে এটা গুজব বা গুঞ্জন, যে আপনি এনসিপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এটার কি কোনো ভিত্তি আছে আসলে? এটার একেবারেই কোনো ভিত্তি নাই। এবং আমি আপনাকে আজকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আপনাকে বলি যে এটি একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নাই। মানে আপনার সঙ্গে এই বিষয়ে কোনো রকম যোগাযোগও করা হয়নি এনসিপির তরফ থেকে? না দেখুন, আমি বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে তো আ obviously অন্যান্য অনেক দলই অ্যাপ্রোচ করবে এবং এনসিপিও কিছুটা অ্যাপ্রোচ তো করেছে। ওরা বারবারই বলেছে, "আপা চলে আসেন আমাদের সাথে, আমরা আসেন একসাথে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন মানে ফ্রন্ট লাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন।" আমি হেসেছি। আমি এটা নিয়ে আর কথা বাড়াইনি। সেটা কি নির্বাচনের আগে না নির্বাচনের পরেও? আম হয়েছে আসলে ওদের সাথে তো আমার কথা পার্লামেন্টে দেখা হয়, কথা হয়। হয়েছে কথা। কিন্তু আমি এটা বাড়াইনি। বর্তমান সংসদে আমরা যেটা দেখছি যে এই সংসদে বিরোধী দল এনসিপি জামাত যে জোট, তারা জোট করেছে, যদিও ২/৩ হচ্ছে গিয়ে বিএনপির দিকে আছে। তো এই যে জোট বিএনপি এবং জামাত এবং এনসিপির যে জোট, এই জোট সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তারা এখন পর্যন্ত কি ধরনের মানে কার্যক্রম, তাদের কার্যক্রম কতটা আপনাকে সন্তুষ্ট করছে বা আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলো? এটা তো আসলে আমাকে সন্তুষ্ট করার বিষয় নয়। আর আমি কে তাদের পারফরম্যান্স জাজ করার? তবে আমার কাছে যেটা ওদের বক্তব্য থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে এটা আদর্শিক জোট নয়। এটি নির্বাচনী এবং কৌশলগত একটি জোট, যেটা এনসিপি বলেছে। আর পার্লামেন্টে আর ১০ জন সাধারণ দর্শকের মতো আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে পার্লামেন্টে একটা শক্ত বিরোধী ইমপ্যাক্ট তৈরি করার। সেক্ষেত্রে আমার জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে এবং এটা শুধু আমার আ পর্যবেক্ষণ না। এটা আমি অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। মানে আরেকটু যদি আপনি স্পেসিফিক বলেন যে আসলে দুর্বলতাটা কোন জায়গায় আপনার দেখছেন? আপনি নিজেও একজন সংসদ সদস্য। আপনি তো একেবারে কাছে থেকেই দেখছেন পুরো পরিস্থিতি। দেখুন, আমাদের জুলাই সনদ নিয়ে ২ দিনের দীর্ঘ আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের উপরে। ২ দিন দীর্ঘ আলোচনা হয়েছে। এবং সেখানে আমরা সরকারি দলকে দেখেছি লিগ্যাল পয়েন্ট গুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা লিগ্যাল আর্গুমেন্ট আমরা বিরোধী দলের কাছ থেকে পাই নাই। আম আমরা আশা করেছিলাম যে সরকারি দলে যেমন আইনজীবী আছেন, বিরোধী দলেও কিন্তু প্র্যাকটিসিং লয়ার আছেন। আমি ২-৩ জনের নাম এখনই বলতে পারি। সো আমরা আশা করেছিলাম, মানে সাধারণ মানুষ আশা করেছিল যে লিগ্যাল আর্গুমেন্ট যেটা, হ্যাঁ? সেটা আরো অনেক জোরদারভাবে হয়তো বিরোধী দল প্রেজেন্ট করবে। বাট আমরা সেই জায়গায় একটা খামতি বলব যে এক ধরনের খামতি আমরা লক্ষ্য করেছি। অনেক বেশি আবেগ ময় বক্তব্য দেয়া হয়েছে। তাতে কোনো দোষণীয় কিছু না। রাজনীতি আবেগের বাইরে নয়। তবে আমার মনে হয় যে যেহেতু লিগ্যাল ইস্যুস গুলোর উপর বারবার আলোকপাত করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে আরো অনেক বেশি জোরালোভাবে লিগ্যাল আর্গুমেন্ট গুলো দেয়া যেত। আমি আরো এক্সাম্পল দিতে পারি মানবাধিকার কমিশন আইন কিংবা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সচিবালয় প্রতিষ্ঠা, অর্থাৎ আ বিচার বিভাগকে একটা আধুনিক বিচার বিভাগ এবং স ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ এবং মানে ইন্ডিপেন্ডেন্ট একটা বিচার বিভাগ করবার জন্যে যেই পদক্ষেপগুলো নেয়ার আরম্ভ হয়েছিল সেই মাজদার হোসেন মামলা থেকে ১৯৯৯ সাল থেকে, সেটা কিন্তু আজকে ২০২৬ এ এসেও মুখ থুবড়ে পড়েছে। এমনকি মাজদার হোসেন সাহেবকে তার মানে সনদ স্থগিত করে দেয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল এই ঝড়টা তুলতে পারবে। পারে তো নাই, আপনি আপনার আনফরচুনেট। এক্ষেত্রে অবদান রাখার কোনো সুযোগ নেই বা আপনি কি চেষ্টা করেছেন? যে এই ঝড় তোলার ব্যাপারে খুব আপনার? খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সরকারি দল বোধগম্য কারণেই আমাকে ১ মিনিটও সময় দিতে চায় না।
আপনি চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমি কত লক্ষবার চিফ হুইপকে অনুরোধ করেছিলাম জুলাই আলোচনায় আমাকে 5টা মিনিট সময় দেওয়ার জন্য। উনি ওনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং বস ডেফিনেটলি ওনাকে অনুমতি দেয় নাই। বাট সারপ্রাইজিংলি বিরোধী দলও নিজেকে এতই কম্পিটেন্ট মনে করে যে তারা মনে করেছে যে রুমিন ফারহানার কথা বলার দরকার নাই। সো আমি বিরোধী দল থেকেও সময় পাই নাই, আমি সরকারি দল থেকেও সময় পাই নাই। সিম্পল। কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় না যে আপনি যদি তাদের সঙ্গে জোটে যোগ দেন সেক্ষেত্রে আপনার কথা বলার সুযোগটা বাড়বে? ও মাই গড, আমি জোটে যোগ দেওয়ার মানে কথা বলার সুযোগের জন্য আমি এটা করব না। কথা বলার আরো লক্ষাধিক ফোরাম আছে, সেখানে কথা বলবো, কিন্তু সেটার জন্য তো আমি নিশ্চয়ই আমার পলিটিক্যাল, আমার নিজস্ব একটা ইডিওলজি আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব পরিকল্পনা আছে, সেগুলোকে বাদ দিয়ে তো আর আমি একটা দলে যোগ দিব না জাস্ট বিকজ আমি পার্লামেন্টে 2 মিনিট কথা বলতে পারবো। সংবিধান সংস্কারের যে বিষয়টি আসছে, মানে এই নতুন সরকার গঠনের পর থেকে তো এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। তো তার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে সংবিধান সংস্কার করার কথা যে দল বলেছিল বিএনপি একটা লম্বা সময় নির্বাচনের আগেও, এবং তাদের নানা রকম কর্মসূচির মধ্যে সেটা ছিল। তো এখন দেখা যাচ্ছে সেই দলের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে সংবিধান সংস্কার হয় না, এটা সংশোধন হয়। এরকম একটা পর্যায়ে আলোচনা হচ্ছে। আবার একই সঙ্গে এই আলোচনায় আছে যে আহ, এই যে মানে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার বিষয়টি, সেটাও বলা হচ্ছে যেটা আমি যদি কোট করি যে সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি, ফলে যারা বিএনপির সংসদ সদস্য তারা শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে। আপনিও শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে, আপনার কারণটা কি ছিল? আমার যুক্তিটা ছিল যে আপনি এখনো বর্তমান যে সংবিধান সেটার উপরে ভিত্তি করে এত দূর এসছেন। আপনি যদি 5ই আগস্টের পর শুরুতেই বলতেন এটা বিপ্লবী সরকার, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমরা নতুন সংবিধান রচনা করব, তাহলে আমাদের দ্বিতীয় শপথ নেয়ার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হতো। কিন্তু যেহেতু আপনি সেটি করেননি, আপনি যেহেতু বর্তমান এক্সিস্টিং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন এবং আপনি 106 অনুযায়ী আপনি আপনার আহ পুরা লেজিটিমেসিকে, গত 1.5 বছরের লেজিটিমেসিকে আপনি 106 দ্বারা নির্ধারণ করেছেন, তাহলে তো আর আপনার এই সংবিধানের বাইরে গিয়ে দ্বিতীয় শপথ নেয়ার আর কোনো সুযোগ থাকে না। এবং আমিও মনে করেছি যে যেহেতু আমি প্রথম শপথটা নিয়েছি এক্সিস্টিং সংবিধানের অধীনে, সো আমি আর দ্বিতীয় শপথটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, বিকজ আমি তাহলে প্রথম শপথ যেটা সেটা নালিফাই হয়ে যায়। এটা আমার যুক্তি কিন্তু ছিল। এই তো এই সে যে কারণে জি, এই যে বিতর্ক, এই যে আলোচনা, এখানে মানে খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে তো নানা রকম আসপেক্টও আসছে। তার মধ্যে একটা বলছে যে তাহলে তো এই প্রথম কথা হচ্ছে এই যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী যে শপথ নেওয়ার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং এখন পর্যন্ত যা যা হচ্ছে, সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছেন যে এই শুরুতে আসলে 106 অনুচ্ছেদের যে প্রয়োগ সেটা যথাযথভাবে করা হয়নি। এবং আমরা দেখলাম যে এই বিচারকরা এটার দিয়েছেন এই পরামর্শ, তারাও আসলে পদত্যাগ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। তাদেরকেও কেউ বলছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ বলেছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু তারাও পদত্যাগ করে চলে গেছেন। তো এখন যেটা আলোচনাটা আসছে যে আসলে তাহলে তো পুরো বিষয়টা নিয়েই বিতর্ক তোলার সুযোগ আছে, শুধুমাত্র এই একটা দিক না সংবিধানে, যে এখন যে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল সেটা কি সংবিধানের যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে? এখন আপনারা যে শপথ নিলেন, আপনারা কি আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শপথ নিয়েছেন কিনা? দেখুন আরাফাত, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে চায় ভবিষ্যতে, প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন তোলা যাবে। তবে আমরা যদি আহ একটা মানে লিগ্যাল জুরিসপ্রুডেন্স এর একটা ইয়ে আছে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, হ্যাঁ, সেটা যদি আমরা সেই প্রিন্সিপাল অনুযায়ী যাই, তাহলে আসলে আপনি এটাকে যতই চ্যালেঞ্জ করেন, সময়টাকে তো আসলে পিছিয়ে নিয়ে গিয়ে আর সেটিকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই না? ধরুন আজ থেকে 10 বছর পর যদি এটা চ্যালেঞ্জ হয়, তাহলে তো আর 10 বছর আগের আজকের সময়টাতে আর ফিরে যাওয়া যাবে না। সো যা হয়ে গেছে, ফ্যাক্টাম, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটাকে অ্যাজ ইট ইজ নিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, সার্টেনলি আপনি যদি লিগাল নিটিগ্রিটিতে যান, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করবার অনেক সুযোগ আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয়ে যাই যে আমরা গতকালকে ইউটিউবে একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্নটা ছিল যে প্রিয় দর্শক, গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কার সহ বাতিল হওয়া 20 অধ্যাদেশের বিষয়বস্তু বিএনপি সরকার আবারও বিল আকারে সংসদে পেশ করবেন বলে মনে করেন কি?
সেখানে দেখা যাচ্ছে ৮১% দর্শক যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে এটা আসলে আর হবে না। আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলে আপনি এই সম্ভাবনা দেখেন? আমি ৮১% এর মধ্যে পড়ি। আমি কারণ কি? মেজরিটির মধ্যে পড়ি। কারণ কি? এটা এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আমাদের আরেকটু পেছনের দিকে তাকাতে হবে। ৯৯ সালে যখন মাজদার হোসেন মামলার রায় হলো, তখন আওয়ামী লীগ সরকার তারা এটিকে কার্যকর করল না। এবং আ তারপরে বিএনপি সরকার আসলো দীর্ঘ সময়। তারাও এটির ব্যাপারে কোন রকম কোন পদক্ষেপ আমরা নিতে দেখলাম না। এরপরে দেখা গেল 111 সরকার যখন আসলো, তখন গিয়ে এই এই রায়টার উপর ভিত্তি করে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। সুতরাং এই যে ৯৯ থেকে ২০০৭ ৮ টা বছর, ৮ টা বছরে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল। কিন্তু তারা কেউ বিচার বিভাগকে স্বাধীন করবার জন্যে কোন পদক্ষেপ নিল না। আমরা এই মামলার রায়টা বাস্তবায়িত হতে দেখলাম না। এটাই যথেষ্ট বোঝার জন্যে যে আসলে এই দলগুলো কোনোদিন চায়নি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। ধরুন এই সরকার যদি আগামী ৫ বছর ক্ষমতায় থাকে, তাহলে তারা খুব বেশি হলে ১০ টা ১৫ টা জজ নিয়োগ দিতে পারবে উচ্চ আদালতে। অ্যাপেলেট ডিভিশনে হয়তো ৩ জন বা ৫ জন জজ তারা নিয়োগ দেবে, এলিভেট করবে। নিয়োগ তো না, এলিভেট করবে অ্যাপেলেট ডিভিশনে। সেটার জন্যে এত বড় একটা স্টিগমা তারা নিতে রাজি যে তারা বিচার বিভাগের স্বাধীনতা এই অভ্যুত্থানের পরেও দিতে রাজি নয়। সো এগুলো না আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর প্যাটার্ন। এটা আমাদের দেশের মানুষ জানে বলেই ৮১% মনে প্রাণে বিশ্বাস করে যে এই অধ্যাদেশগুলো আর কখনো আলোর মুখ দেখবে না। তবে যেটা লজ্জাস্কর ব্যাপার হবে, যেখানে পলিটিক্যালিও একটা ধাক্কা বিএনপি খাবে। এখন আমার এই কথা শুনে হয়তো বিএনপির তার সিদ্ধান্ত হয়তো বদলাইতেও পারে, আমি জানি না। তারা দেখবে যে আর কয়েক বছরের মধ্যেই যখন তারা বিরোধী দলে যাবে, তাদের ব্যাপারে শক্তভাবে বলা হবে গুম নিয়ে তারা মিথ্যাচার করেছে। জাতীয় আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করেছে। কারণ যদি তাদের নেতাকর্মীরা সত্যিই গুম হতো, তাহলে তো গুম অধ্যাদেশ করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। গুম অধ্যাদেশকে আইনে পরিণত করতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তারা যদি সত্যি গুমের বিপক্ষ শক্তি হয়, সত্যি যদি তারা চায় বাংলাদেশে গুম না হোক, তাহলে তো সেটার বিরুদ্ধে আইন তৈরি করতে তাদের কোনো বাধা থাকার কথা না। সো কিন্তু আইদার আইনমন্ত্রী তো তারা বলছেন যে নিজে তারা আরো ভালো আইন তৈরি করবেন এবং আরো বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে তারপরে তারা আইনগুলো তৈরি করবেন যেটা আরো শক্তিশালী হবে। আপনি এই কথায় আস্থা রাখতে পারছেন না? আমি তো বললাম আমি পারছি না। এবং আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন এটা আপনি যেমন শুনেছেন, বাংলাদেশের মানুষও শুনেছে। কিন্তু ৮১% মানুষ আস্থা রাখছে না। এটা হচ্ছে বাস্তবতা। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই। এমপি হওয়ার পর তার নারীদের জন্য কি পরিকল্পনা আছে বা কোনো মহাপরিকল্পনা আছে কিনা সে ব্যাপারে জানতে চাচ্ছি। এটাই আমার প্রশ্ন তার কাছে। আম একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমি যদি আপনাকে একদম ব্লাক অ্যান্ড হোয়াইট উত্তর দেই, তাহলে উত্তরটা হচ্ছে এর কোনো ক্ষমতাই আমার নাই। বাংলাদেশে ১৫১ টা আসন যারা পায়, যেই দল পায়, সেই দল চাইলে বাংলাদেশে যেকোনো কিছু করতে পারে। আর ১৪৯ টা আসন যারা পায়, তাদের ১০০০ টা ভালো পরিকল্পনা থাকলেও কোনো লাভ হয় না। আর সেখানে আমি একজন স্বতন্ত্র একক সদস্য। সো আমি নারীদের ব্যাপারে আ কোনো যুগান্তকারী মানে পরিকল্পনা এনে সকল কিছু যুগান্তকারী রূপ পরিবর্তন করতে পারবো সেটা নয়। তবে একজন নারী এবং একজন রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে আমি আপনাদেরকে এটুকুই বলব যে নারী হিসেবে আ আমরা অনেক সময় নিজেকে দুর্বল ভাবতে পছন্দ করি। আমরা নিজেকে অনেক সময় vulnerable বা victim role play করতে পছন্দ করি। আমরা আশা করি যে এভাবে হয়তো চললে আমার বাবা, আমার পার্টনার বা আমার সমাজ, আমার বস, আমার অফিস আমাকে জায়গা ছাড়বে, আমার জন্য একটু সহজ হবে। আমি একটু কম পরিশ্রম করে একটু বেশি আগাতে পারবো। এই মানসিকতাটা আমার মনে হয় ছেড়ে ফেলে দিয়ে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং নিজের দক্ষতা, সততা, যোগ্যতা এবং নিজের যেই মেধা
সেটাকে সর্বোচ্চ সততার সঙ্গে ব্যবহার করুন। আমার মনে হয় কাউকে আপনার পক্ষে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে না। আপনি নিজেই যথেষ্ট হবেন আপনার রাস্তা তৈরি করবার জন্যে। এক্ষেত্রে আমার যে বিষয়টা জানার আসলে আপনি খুবই চমৎকার বলেছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাস্তবতা এই যে নির্বাচিত যে সংসদ সদস্যরা ৩০০ জন তার মধ্যে ৭ জন হচ্ছেন মাত্র নারী, ৬ জন বিএনপির থেকে নির্বাচিত আর একজন মাত্র স্বতন্ত্র নারী, তিনি হচ্ছেন আপনি। তো আপনার সংগ্রামটা আমরা বুঝতে পারছি। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনার এই পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমি একটা কথা মাঝে মধ্যে বলি, এটা অনেকে খুব মনঃক্ষুণ্ণ হন। কিন্তু সত্য তো সত্যই, তাই না? ধরুন বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি ১৭ বছর বহন করেছি, তাই না? সেটা যদি ১৭ বছর বহন করতে পারি, তাহলে আসলে নিজের স্বতন্ত্র একটা নির্বাচন আ ১ মাসের ক্যাম্পেইন করে বহন করা খুব কি কঠিন? আ কিন্তু আমাকে একটা প্রশ্ন ওয়েল যে এই আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপিকে, সেই বিএনপি তো ২০০'র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা কিছু আসনে আ আ মানে এটা নিয়ে অভিযোগ করছে। আ ব্যর্থ দল মনে হচ্ছে ২ টা কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি ১৭ বছর, সেই সময় তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি। যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা বলতে পারবো। বাট I had to build narrative every day in a new form. So that was a big challenge for me, number 1. আপনাদের শোতেও তো অসংখ্যবার ডয়েচে ভ্যালেতে ঠিকানায় ঠিকানাতে না, তখন খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েচে ভ্যালের যে শো জিডব্লিউ গুলো খালেদ ছিল। মহিউদ্দিন ওহ জানতে চাই। মাই জি। গড! yes, absolutely. আ ওই শো গুলোতে কি পরিমাণ ডিফিকাল্টি আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাকে ফেস করতে হয়েছে। আপনি তো তার একজন আই উইটনেস ছিলেন। সো আপনি বুঝতে পারছেন আমার লড়াইটা কত কঠিন ছিল। আর ২ হচ্ছে 2/3 majority, certainly it's a very big number. But we should not forget that Aওয়ামী লীগ did not participate in this election. তারা যদি নির্বাচনে অংশ নিত, আ আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা ধার কি নেই, আওয়ামী লীগ এই আমি নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না। আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য বা পরিসংখ্যান থাকবে। আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি যে আমাদের ডেইলি সরি নিউ এজ এর কবির ভাই একটা কথা বলেছে না? যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত ১৭ মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি ১৭ মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে। এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন, আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালে সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করত, বিচার চলছে, বিচার চলত। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3 টা আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আরো অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারল না। আরেকজন দর্শকের একটি প্রশ্ন আমি একটু নিতে চাচ্ছি। রুমিন ফারহানা, উনি তো সরকারে নাই, স্বতন্ত্র থেকে দাঁড়াইছে। তো এখন উনি জনগণের জন্য সরকার থেকে কিভাবে কাজগুলো আদায় করবে? জনগণ বলতে তো আমি নিশ্চয়ই ৩০০ আসনের জনগণ নয়। জনগণ বলতে আমি বুঝি সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ। তাদের কাজ খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। মানে এখন পর্যন্ত গত ১.৫ মাস ২ মাস হলো আমার আ বরাদ্দ যেটা ফিক্সড, যেটা ৩০০ এমপির কাছে বরাদ্দ যাওয়ার, সেটা তো যাবেই। আর যদি সেটা না যায়, আমার এলাকায় তারা বন্ধ করে দেয়, সেটাও নিশ্চয়ই জনগণ তাদের জবাব যেভাবে দেয়ার দেবে। রুমিন ফারহানা, ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তালবেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে, তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন?
এটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্য তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে, দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছিল। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপর। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে দুই একজন বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। প্রিয় দেশবাসী, এভাবেই সংসদ অধিবেশন ডাকা হলো। নির্দিষ্ট 30 দিনের সময়সীমার ভিতরে ডাকতে হবে এবং আদেশে একই সাথে এটাও বলা ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে একই সময়ে সংস্কার পরিষদের অধিবেশনও ডাকতে হবে। পদ্ধতি পরিষ্কার। প্রধানমন্ত্রী যিনি হবেন, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন, সেই প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে দুটি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন, আরেকটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে উনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলকলা পূর্ণ। এরপরে আপনারা দেখেছেন একেবারে শেষ প্রান্তে গিয়ে মার্চ মাসের 12 তারিখ অধিবেশন ডাকা হলো। হাতে থাকলো 2টি দিন, সেই 2টি দিন আবার ছুটির দিন। আল্লাহ তাআলার মেহেরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দেয়। শেষ পর্যন্ত স্পিকার এটাকে টকড আউট করে দিলেন। আমরা খুব আশাহত হলাম। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক, সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াক আউট করি। ওয়াক আউট করে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হই, দেশবাসীকে আমরা বিষয়টা অবহিত করি। সম্মানিত বন্ধুগণ, এই যে শুরু হয়ে গেল জনগণের রায়কে অস্বীকার, অমান্য, অগ্রাহ্য, অপমান করার ধারা, এরপরে চলছে। আপনারা দেখেছেন প্রথম দিনই অধিবেশনে প্রথম দিন অর্থাৎ 12 মার্চ বিগত সরকারের 133টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছিল। 30 দিনের মধ্যে এটাও নিষ্পত্তি করতে হবে। ওইটা আবার 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবস। এরপরে একটা কমিটি করে দেওয়া হলো, বিশেষ কমিটি। সেই কমিটিতে যাচাই বাছাই হলো। যাচাই বাছাই করে আমাদের যারা বিরোধী দলীয় প্রতিনিধি ছিলেন তারা বুঝতে পারলেন যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। এরপরে আমরা বসলাম কার্যনির্বাহী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বসলাম, স্পিকার সাহেবের সভাপতি। সেখানে কথা হলো, তারা চাইলেন যেগুলা তাদের পছন্দ না এগুলো ল্যাপস করে দেওয়া, আলোচনায় আনবেন না। আমরা বললাম তা আমরা মানব না।
133টা সংসদে উত্থাপিত হয়েছে। এটা সংসদের প্রপার্টি, সংসদেই আলোচিত হতে হবে। এরপরে তার ভাগ্যে যেটা হবে, আপনারা যদি যথাযথ যুক্তি আসার পরেও 2/3 বলে কিছু করতে চান, করবেন, জনগণ তখন দেখবে, বিচার করবে, কিন্তু সংসদের টেবিলে এটা আনতে হবে। আমরা কি দেখলাম, সেখানে আবার বলা হলো যে সময় তো কম। তখন স্পিকার সাহেব বললেন, তাইলে আগামীকাল থেকে আমরা সকাল বিকাল অধিবেশন করব। বিরোধী দলের নেতা, আপনি কি বলেন? আমি বললাম, উই এগ্রি। এরপরে তিনি বললেন যে প্রয়োজনে আমরা শুক্রবারে অধিবেশন চালাবো। উই এগ্রি। তিনি বললেন প্রয়োজনে রাত 12টা পর্যন্ত অধিবেশন চলবে, তবুও সবগুলো টেবিলে আসবে। কিন্তু শেষ দিনে এসে দেখি না, এখানে কাটছাট করে আমাদের সামনে যে আলোচ্য সূচি দেওয়া হয়েছে সেখানে একটা মাত্র বাকি, সেটা ছিল ধূমপান সংক্রান্ত বিষয়, আর নাই। আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চাইলাম কি হলো। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনো এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট করি। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি। তবে সংসদেও আমাদের লড়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমরা চাইনি যে একটা সরকার গঠিত হয়েছে, বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই না। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে হ্রাস পাবে। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আবার আপনারা দেখেছেন এত বড় এজেন্ডাগুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট, প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট। আমার অনুরোধে বাড়িয়ে বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট হয় না, 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন, আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে, আর একটু সময় বাড়িয়ে দেব। আমি বললাম, আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, ওনাদেরকেও দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে এটা 10 মিনিট করলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিনের একটি টক শো। যদিও খালেদ মহিউদ্দিন সাহেব আজকের এই টক শোতে উপস্থিত হতে পারেননি, তারই একজন বন্ধু এই টক শোটি উপস্থাপন করেছেন। এই টক শোতে আজকে উপস্থিত ছিলেন রোমিন ফারহানা। রোমিন ফারহানার প্রশংসা এবং সমালোচনা, আলোচনা করে কখনোই শেষ করা যাবে না। রোমিন ফারহানা এমনই একজন মানুষ যাকে পুরো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক কর্মী আছে, রাজনৈতিক নেতা আছে, সবাই তাকে চেনে এক নামে, রোমিন ফারহানা। প্রিয় দর্শক, এই রোমিন ফারহানা যখন বিএনপি থেকে ছিটকে পড়ে গেল, বিএনপি যখন তাকে নমিনেশন দেননি, তখন তিনি বিএনপির বিরোধিতা করার জন্য বিএনপি তাকে বহিষ্কার করেছেন এক সময়। যেই রোমিন ফারহানা এক সময় খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন এবং
খালেদা জিয়াকে যে রুমিন ফারহানা ভালোবাসেন সেই কথাটি এখনও রুমিন ফারহানা স্বীকার করেন। প্রিয় দর্শক, রুমিন ফারহানা এমন কি জাদু করেছে তার এলাকার মানুষকে, তার আসনের মানুষকে, যে তাকে ছাড়া অন্য কাউকে ভোটই দেননি। প্রিয় দর্শক, রুমিন ফারহানা একজন স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তার এলাকা থেকে। প্রিয় দর্শক, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়া এটি কোনো মুখের কথা না, এটি একটি বড় দলের এবং সরকারি দলের প্রধানের মতো অবস্থা। প্রচুর পরিমাণ মানুষের ভালোবাসা পেতে হয় এবং ভালোবাসা কুড়োতে হয়, যেটি রুমিন ফারহানা করে দেখিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জেলার এমপিরা যেখানে টাকা লুটপাট এবং বিদেশে পাচার করতে ব্যস্ত, সেখানে রুমিন ফারহানার মতো মানুষ তার এলাকাকে উন্নয়ন করার জন্য সংসদে একের পর এক লড়েই যাচ্ছেন। একজন মহিলা মানুষ হয়ে এতটা সাহসী এবং এতটা তুখোড় রাজনীতিবিদ হওয়া এটি মুখের কথা না। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।